সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা অনলাইন ক্লাসের আজকের পঞ্চম ক্লাস। আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সরলরেখা। সরলরেখা 3E থেকে আমরা একটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক থেকে আমরা ডিসকাস করব। আমাদের আজকের যে প্রশ্নটা, সেই প্রশ্ন আমি একটু তোমাদের সকলের জন্য পড়ার চেষ্টা করছি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের 4 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই প্রশ্ন পড়ে আমরা তোমাদেরকে শুধু একটি কথা নিশ্চিত করতে চাই, এটা আসলে আমাদের লম্ব আকৃতি ফর্ম। ইতিমধ্যে আমরা লম্ব আকৃতি ফর্মে চলে যাব। চলো আমরা লম্ব আকৃতি ফর্ম, আমরা সরলরেখার 3টা ফর্মের সাথে তোমাদেরকে আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে লম্ব আকৃতি। তাহলে এই মূলবিন্দু থেকে এই রেখার লম্ব আকৃতি যদি পি হয়, এটা যদি এখানে আলফা হয়, এই রেখার এই এবি রেখার সমীকরণ ছিল আমাদের এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এই ছিল স্ট্রাকচার। এই প্রশ্নটা আমাদের এই স্ট্রাকচারে হবে। তোমাদের জ্ঞাতার্থে আমরা শুধু একটি কথা বলতে চাই, দেখো এখানে টোটাল ইকুয়েশনের মধ্যে আননোন ফিগার হচ্ছে দুটো, একটা হচ্ছে আলফা আরটা হচ্ছে পি। তাহলে একটা ইকুয়েশনে যদি দুইটি আননোন ফিগার থাকে, তাহলে তোমরা বুঝতে হবে তোমাকে দুটো সমীকরণ তৈরি করতে হবে। ইতিমধ্যে সেই দুটো সমীকরণ তৈরি করার জন্য প্রশ্ন আমাকে দুটো ইনফরমেশান দিয়েছে। একটা হচ্ছে তার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে, আর এই মূলবিন্দু থেকে ওই ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দিয়েছে। তাহলে আলটিমেটলি প্রশ্ন থেকে আমরা দুটো ইনফরমেশান পাচ্ছি। এটা যদি ও হয়, তাহলে এই অঞ্চলটা কত? এই অঞ্চলটা হচ্ছে, ইতিমধ্যে আমরা জানি যে এই অঞ্চলটা, এই দুটো অঞ্চল দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলে যেহেতু এখানে আমার আছে 8 বর্গ একক, তাহলে ক্ষেত্রফল দিয়ে 8 বর্গ একক বলবো, আর ইতিমধ্যে আমাদের আলফার মান বলে দিয়েছে। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। মনে করি সরলরেখাটির সমীকরণ, মনে করি সরলরেখাটির সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। ইতিমধ্যে আমি এই মধ্যবর্তী কোণ এখানে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আলফার মানটা বসিয়ে দিব। মানটা বসিয়ে দাও। মানটা বসিয়ে দাও। তাহলে সেখান থেকে আমরা যদি পি দ্বারা ভাগ করি, যে কন্ডিশনটা তোমরা একটু দেখো, এখানে আননোন ফিগার হচ্ছে পি। এই পি এর মান বের করা হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। এখন তোমরা দেখো, এটাকে আমরা ছেদিত ফর্মে নিয়ে আসলাম। আমরা চিত্রের মধ্যে আসি। তাহলে এটা যদি ছেদিত ফর্ম হয়, তাহলে ইকুয়েশন হবে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই ও এ এবং ও বি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে আমার এক্স বাই এক্স অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই বাই ওয়াইকে খণ্ডিত অংশ, এই দুইটা অংশ আমার ও এ এবং ও বি নির্দেশ করবে। এই দুইটা জিনিস, এই দুটো বিষয় আমরা ব্যবহার করে আমরা ক্ষেত্রফলে চলে যাব। তাহলে আমরা বলতে পারবো 1 নং রেখাটি, এটাকে আমরা 2 নং রেখা বলতে পারি। 2 নং রেখাটি, 2 নং সরল রেখাটি এক্স অক্ষকে আমি বলবো এ দিয়ে পি √2 এবং ওয়াই অক্ষকে বি দিয়ে 0 p√2 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের খণ্ডিত অংশ কত? এক্স অক্ষের খণ্ডিত অংশ p√2, ওয়াইকে খণ্ডিত অংশ p√2। তাহলে এই দুইটা দিয়ে আমরা ক্ষেত্রফলে চলে যাব। আমরা চলে যাব ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং আমরা তার সাথে এই ছবিটা আমরা যুক্ত করব।
প্রিয় শিক্ষার্থী তোমরা ছবিটাকে ব্যবহার করতে পারো। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত ও এ গুণ ও বি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি হাফ ইন্টু পি ইন্টু রুট টু গুণ পি ইন্টু রুট টু। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, তোমরা জানো এটা হবে পি স্কোয়ার। এটা হবে কত? পি স্কোয়ার। কীভাবে হলো? রুট টু এই দুটাকে গুণ করলে 2 হবে, সেই 2 এই 2 এর সাথে ক্যান্সেল হবে, পি স্কোয়ার। তাহলে এই যে পি স্কোয়ার পেলাম, এটাই হচ্ছে আমাদের 8 বর্গ একক। তো সত্যমতে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 8কে যদি আমি রুট ওভার করি আমার আসবে 2 ইন্টু রুট টু। এই 2 ইন্টু রুট টু আমরা 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে পি ইকুয়াল টু 2 ইন্টু রুট টু 2 নং সমীকরণে বসিয়ে পাই আমরা লাস্টের লাইনটা জাস্ট আমরা এখানে লিখতে চাচ্ছি। লাস্টের লাইনটা আমরা এখানে লিখতে চাচ্ছি, এই পি এর মানটা আমরা এখানে বসাই দিব। এক্স বাই 2 ইন্টু রুট টু, এখানে রুট টু আছে, প্লাস ওয়াই বাই 2 ইন্টু রুট টু, এখানে রুট টু আছে, ইকুয়াল টু হচ্ছে 1। আমরা দেখতে পাচ্ছি এটা গুণ করলে 2 হয়, 2 এটা গুণ করলে 4 হয়। তাহলে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু হচ্ছে 1। 4 দ্বারা যদি আমরা গুণ করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। এভাবে আমরা সহজে অঙ্কটা করতে পারি। তাহলে প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে আমাদের সরল লেখার ইকুয়েশনটা কোন স্ট্রাকচার দিয়ে হবে। ইতিমধ্যে আমরা আগের ক্লাসগুলোতে আমরা 3টা ফর্মের সাথে তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। আমি সেই 3টা ফর্ম আবার ডিসকাস করছি তোমাদের রিভাইজ হওয়ার জন্য, তোমাদের মনে পড়ার জন্য। এক্স ইন্টু এক্স এম এক্স প্লাস সি, আরটা ছিল ছেদিত ফর্ম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। আরটা ছিল এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। আর আরটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা হচ্ছে 3টা ফর্ম আমাদের সরলরেখার, এই একটা ফর্ম, এই একটা ফর্ম, এই একটা ফর্ম। আর এই 3টা ইকুয়েশনকে একসাথে ধারণ করে সেটা হচ্ছে আদর্শ সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে তোমার ইকুয়েশন হয় এই ফর্মে দেওয়া থাকবে, না হলে এই ফর্মে দেওয়া থাকবে, না হলে এই ফর্মে দেওয়া থাকবে, না হলে এই ফর্মে দেওয়া থাকবে। তোমাকে বুঝতে হবে তোমার ইকুয়েশনটা কোন ফর্মকে ধারণ করে। এভাবে তোমাকে কাজটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্ক এখানে শেষ করলাম। তোমরা যখন দেখবা তখন সেটাকে ভিডিওকে অফ করে তোমরা এটা লিখে নিয়ে সে কাজটা করতে পারবা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, যে আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন যাচ্ছি। আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে 14-4। সেখানে হচ্ছে ও এ বি সি একটি সমান্তরিক, এক্স অক্ষে বরাবর ও এ অবস্থিত এবং ও সি রেখার সমীকরণ 2y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4 এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। তো আসো আমরা চিত্রের মধ্যে আসি। আমরা যদি চিত্রের মধ্যে আসি, তোমরা দেখো ইতিমধ্যে আমরা এই ছবিটাকে অঙ্কন করার চেষ্টা করেছি। আমাদের প্রশ্ন হচ্ছে ও এ বি সি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ও এ বাহুটা এক চোখের উপর অবস্থিত এটা বলেছে, ও সি রেখার সমীকরণ বলেছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলেছে। এগুলো হচ্ছে প্রশ্নের ইনফরমেশান। সেই ইনফরমেশানগুলোকে আমরা ব্যবহার করে আমরা আমাদের নির্ধারিত জায়গায় চলে যাব। এখন চলো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ও এটা যদি আমাদের এক চোখের উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আসলে কত হবে? এই বিন্দুর স্থানাঙ্কটা হবে, সাপোজ আমি ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 0। কেন? কারণ এখানে ভুজের মান থাকবে, কুটির মান 0 হবে। কারণ এক চোখের উপর যে কোনো বিন্দুর কুটির মান 0 হয়। সেই কনসেপ্ট থেকে আমরা এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলতে পারি x1 0। এই x1 এর মানটা আমাকে বের করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু আমার ওএ এবং বিসি সমান্তরাল, তাহলে সমান্তরাল রেখার সমীকরণের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করব, এই বিসি রেখার সমীকরণ বের করব।
বিসি রেখার সমীকরণ যদি বের করতে পারি, সেই সমীকরণ এবং এই সমীকরণকে যদি সলিউশন করি তখন সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যখন পেয়ে যাব তখন এই এসি এর মধ্যবিন্দু বের করব, এই বিসি ওবি এর মধ্যবিন্দু বের করব। দুই মধ্যবিন্দু কিন্তু একই হওয়ার কারণে তারা একই স্থানাঙ্ক শো করবে। তখন একটা থাকবে জানা আর একটা থাকবে অজানা। সেই জানা এবং অজানাকে ইকুইটিং করে এই অজানা মানটা আমরা নিয়ে আসব। তাহলে চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক x1 0 আমরা দিয়েছি। এখন আমরা বলতে পারি ও এ সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন, বিসি বলে ধরি বিসি রেখার সমীকরণ y = b। আমরা কেন y = b ধরলাম? কারণ আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের স্ট্রাকচার ছিল y = b। তাহলে 1 নং রেখাটি কোন বিন্দুগামী? 4 2 বিন্দুগামী। বিন্দুগামী হলে আমরা কি পাই? অর্থাৎ একটা ইকুয়েশন যখন একটা বিন্দুগামী হবে তাহলে এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ যদি হয়, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 2। তাহলে b = কত পেলাম? 2। সুতরাং বিসি রেখার সমীকরণ, স্পেসিফিক সমীকরণ, বিসি রেখার সমীকরণ কত হবে? y = 2। এই যে b এর মান 2 বসিয়ে দিলাম, y = 2। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ইতিমধ্যে ওসি রেখার সমীকরণ দেওয়া আছে। ওসি রেখার সমীকরণ কত দেওয়া আছে? y = 2x। এটাকে আমরা 3 নং সমীকরণ বলবো। তাহলে 2 এবং 3কে সমাধান করলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে 2 এবং 3 সমাধান করে 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই, আমরা যদি সমাধান করি, তোমরা দেখো এই দুটাকে যদি আমরা সমাধান করি তখন যদি হয় তাহলে x এর মান কত হবে? x = 1 এবং y = হবে 2। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 1 2। তাহলে একজ্যাক্টলি এই সি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম 1 2। তো এখন দেখো, আমরা জানি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেই কনসেপ্টটাকে এখন আমরা ব্যবহার করব। আমরা এই স্পেসে আমরা চলে আসি। আমরা বলবো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1। দেখো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তারপর আমি আবার রিভাইজ করছি। x1 x2 / 2, y1 y2 / 2। সেই কনসেপ্ট দিয়ে, সেই সূত্র দিয়ে আমরা আনছি। তাহলে এটা হচ্ছে আমার 1 + x1 / 2, আরটা হচ্ছে 2 + 0 / 2। তাহলে সেখান থেকে আমরা কত পেলাম? সেখান থেকে আমরা পেলাম 1 + x1 / 2, আর এটা কাটলে 1 হবে। তাহলে দেখো এখানে ভুজ কুটির মধ্যে এই কুটির মানটা আমরা জানি 1, কিন্তু ভুজের মানটা আননোন। আবার ওবি কর্ণের সমীকরণ বের করব আমরা। ওবি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে, দেখো সেই একই ফর্মুলা, 0 + 4 / 2, 0 + 2 / 2। তাহলে সেখান থেকে আমরা কত পেলাম? 2 1। এখন দেখো এই বিন্দু, এটা হচ্ছে নোন আর এটা হচ্ছে আননোন। তো সেখানে আমরা ভুজ সমান ভুজ, কুটি সমান কুটি। কারণ দেখো এখানে আসো, ছবির মধ্যে আসো, এসি এর মধ্যবিন্দু হবে এটা,
ও বি এর মধ্যবিন্দু হবে এটা, কিন্তু দোনোটা কিন্তু একই বিন্দু। তাহলে একটা হচ্ছে জানতেছি, একটা হচ্ছে জানছি না। তাহলে এটাকে বলা হয় জানা স্থানাঙ্ক, এটা হচ্ছে অজানা স্থানাঙ্ক। এই দুটাকে আমরা এখন সমীকৃত করব। সত্যমতে আমরা বলতে পারি 1 + x1 / 2 1 কনকুরেন্ট 2 1, এই 1 1 চলে যাবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ দেখো ভুজ সমান ভুজ, এটা হচ্ছে মানে এই বিন্দুর ভুজ, এটা হচ্ছে এই বিন্দুর ভুজ। এটার গুণ করলে 4 হয়, 4 থেকে 1 চলে গেলে 3 হয়। তাহলে x1 = কত পেলাম? 3। তাহলে x1 যদি 3 পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমি এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিতে পারবো। তো সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3 0। ইতিমধ্যে আমাদের যে প্রশ্নের যে প্রবলেমটা ছিল এ এবং সি বিন্দু স্থানাঙ্ক, এই কাজটা আমাদের হয়ে গেল। এখন এ সি কর্ণের সমীকরণ বের করব। এখন আমরা মজাদার একটা সমীকরণের সাথে পরিচিত হব। তো ইতিমধ্যে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবার পুরো অঙ্কটা আমি একটু রিভাইজ করছি। দেখো, ধরি এ বিন্দু স্থানাঙ্ক x1 0, ও এ এটাকে বলা হয় সমান্তরালের সিম্বল। ও এ সমান্তরাল বিসি বলে ধরি বিসি রেখার সমীকরণ হবে y = b। y = b এটা কোত্থেকে পেলাম? এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণের স্ট্রাকচার থেকে। তাহলে এখানে আননোন ফিগার কি? b। তাহলে এই রেখাটা যদি আমার 4 2 বিন্দুগামী হয়, তাহলে আমরা y এর মান পাবো, y এর মান হচ্ছে 2 দিব, অটোমেটিক্যালি আমরা b এর মান পেয়ে যাব। ফার্দার সেই b এর মানটা 1 নং ইকুয়েশনে বসিয়ে বিসি রেখার সমীকরণ বের করেছি। তাহলে বিসি রেখার সমীকরণ এটা, এই ওসি রেখার সমীকরণ এটা। এই দুইটা রেখা সি বিন্দুকে ইন্টারসেক্ট করছে, এই দুইটাকে সলিউশন করে আমি সি বিন্দু স্থানাঙ্ক বের করেছি। সি বিন্দু স্থানাঙ্ক আমাদের হাতে চলে আসছে। এখন পরবর্তীতে এসি কর্ণের মধ্যবিন্দু বের করেছি, ওবি কর্ণের মধ্যবিন্দু বের করেছি। দুই মধ্যবিন্দুরকে ইকুয়েটিং করছি, এটাকে বলা হয় কনকুরেন্ট। তোমরা এই সিগন্যালের সাথে একটু পরিচিত হতে হবে। এটাকে কনকুরেন্ট বলে, সমতুল্য বলে। তাহলে এই ভুজ সমান ভুজ বলে আমরা x1 এর মান বের করেছি। x1 এর মানটা এখানে বসিয়ে আমরা এ বিন্দু স্থানাঙ্ক বের করেছি। আমাদের হাতে এ বিন্দু চলে আসছে। এখন আমরা চলে যাব সমীকরণ। তাহলে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণের স্ট্রাকচার আমরা সূত্রের মধ্যে আলোচনা করেছিলাম। তারপরও আজকে আবার আমি দিব দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণের স্ট্রাকচার। তো আমরা সেখানে তোমাদেরকে দেখাতে চাই। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তোমরা সকলেই জানো এ বি সংযোগকারী সরলরেখার সমীকরণ হবে x - x1 x1 - x2 = y - y1 y1 - y2। এই ফরম্যাট দিয়ে আমরা আমাদের এসি কর্ণের সমীকরণ বের করব। ইতিমধ্যে আমরা জানি এ বিন্দু স্থানাঙ্ক কত? 3 0। ও সি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে? 1 2। এ ও সি বিন্দুর সংযোগকারী সরল রেখার সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে কর্ণ, এসি কর্ণ। এটাকে আমরা বলতে পারি এসি কর্ণ, এসি কর্ণের সমীকরণ আর কি। এসি কর্ণের সমীকরণ কত হবে? আমরা এই ফরম্যাটটা ইউজ করব। x - x1 x1 - x2 = y - y1 y1 - y2। এই হলো আমাদের ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে টান দিয়ে আমরা ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা 2, এটা 2, তাহলে আউট হয়ে যাবে। x - 3 = -y। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি x + y - 3 = 0। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা আমাদের নির্ধারিত কাজগুলো নিয়ে আসছি। তো আমরা এই অঙ্কের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে অভিনন্দন, আমরা এই অঙ্কটা শেষ করলাম। এই দুইটা অঙ্ক দিয়ে আমাদের সরলরেখার আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ঘরের মধ্যে থাকবে এবং নিয়মিত টাইমটা ব্যবহার করবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।